আমার আলাদিন, লিখেছেন জাবেন ফুরকান। পর্ব ৫। এইরাম আপু, প্লিজ একবার আমার কথাটা শুনুন। এখান থেকে যাও আলাদিন, তোমার কথা আমি পরে শুনবো। না, আপনাকে এক্ষুনি শুনতে হবে, এই মুহূর্তেই। আমার খুব দরকার আপু। পরে আসতে বলেছি। না, আমি এখনই বলবো। পরে যাও আলাদিন, আমার চোখের সামনে থেকে দূর হও। ধরফর করে বিছানায় উঠে বসলো সাইবান। সমস্ত শরীর ঘেমে একাকার হয়ে গিয়েছে তার। এসি চললেও কোনো কাজই দিচ্ছে না। বুকটায় ভারী চাপ জেঁকে বসেছে। পায়ের সঙ্গে কম্বল পেঁচিয়ে আছে তার। খানিক উদ্ভ্রান্তের মতন এদিক সেদিক তাকালো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে নিজের মাথা চেপে ধরলো। ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গিয়েছে। বুঝতে পেরে সে একদম নীরবে বিছানা থেকে নেমে এলো। কিছুক্ষণ আগের দুঃস্বপ্নটা মন থেকে ঝেড়ে ফেলার নীরব চেষ্টায় লিপ্ত হলো। সে বাথরুমে থাকতেই সামিয়া দুইবার ডেকে গেলেন। এরপর সুগন্ধাও এলো তাকে মনে করিয়ে দিতে, যেন সে জলদি নাস্তা খেয়ে তৈরি হয়ে নেয়। বহুদিন বাদে আজ বেশ লম্বা একটা সময় নিয়ে গোসল সারল সাইবান। হালকা গরম পানি পূর্ণ বাথটাবে প্রায় ঘন্টাখানিক বসে রইল। অতপর শরীর মুছে পরিপাটি হয়ে বেরোলো। সুগন্ধা নাস্তা দিয়ে গিয়েছে নাইট স্ট্যান্ডের ওপর। একটা পরোটা অর্ধেক ছিঁড়ে মাংসের ঝোল মাখিয়ে গোটা মুখে দিয়ে সে ক্লোজেট থেকে পোশাক বের করে নিল। একটা কালো শার্ট, কালো ফর্মাল প্যান্ট, ওপরে কালো হাতাবিহীন ভেস্ট। আয়নার সামনে দাঁড়িয়ে একে একে সবগুলো গায়ে জড়াতে জড়াতে নিজের ভাবনার দুনিয়ায় ক্ষণিকের জন্য হারিয়ে গেল সাইবান। টেরও পেল না কখন আফনান, অনুরাগ আর নীরব তার রুমের ভেতর চলে এসেছে। নীরবের হাতে একটা বিশাল বড় ফ্লাওয়ার বুকে, এতটাই ভারী যে বেচারা একা ধরে রাখতে পারছে না। আফনানের সাহায্য লাগছে। দুজনের পরনেই ডিজাইনার পাঞ্জাবি। একমাত্র অনুরাগ ফর্মাল স্যুট পরেছে। তিনজনই সাইবানকে তৈরি হতে দেখে খানিক অবাক হলো। তোর বিয়েতে তুই কালো পোশাক পরছিস কেন? প্রশ্নটা করলো আফনান। সাইবান আয়নার প্রতিফলনের কারণে পেছনে দাঁড়ানো বন্ধুদের দেখলো। তারপর মুচকি হেসে টাই বাঁধতে বাঁধতে উত্তর করলো, শোক দিবসে মানুষ কালোই পরে। খিলখিল করে হেসে উঠল সবাই, শুধু অনুরাগ বাদে। বান্দা হেঁটে গিয়ে সাইবানের মুখোমুখি দাঁড়িয়ে অগোছালো বাঁধতে থাকা টাইটা খুলে আবার নতুন করে বেঁধে দিতে বলল, এত শোক যখন তখন নাচে নাচতে বিয়ের পিড়িতে বসছিস কেন? ও মা, আমার শোক কে বললো? শোক তো আমার বউয়ের। আমি শুধু তার পক্ষ থেকে শোকটা পালন করছি। চোখ টিপ দিয়ে উত্তর করলো সাইবান। এবার না হেসে পারলো না অনুরাগ। ছেলেটা একটা আলাদাই চিজ। নীরব মুখ টেপে বলল, দেখিস ভাই, বউয়ের শোক মেটানোর ঠেলায় বুলডোজার চালাস না। বিছানার কাঠের উপর মায়া দেওয়া পড়িস। ব্যাপার না, আমার বেড স্টিলের। বিশাল আকারের আধুনিক চকচকে কালো বর্ণের প্রলেপ দেওয়া ধাতব ডিজাইনের বিছানার দিকে ইঙ্গিত করলো সাইবান। বন্ধুদের নিয়ে না পারতে মুখে হাত ঘষল অনুরাগ। হায় ভগবান, তোদের নিয়ে আমি আর পারি না। আফরানা নীরব ফ্লাওয়ার বুকেটা নিয়ে এগোলো, সাইবানের হাতে তুলে দিল। বেচারা ফ্যালফ্যাল করে চেয়ে দেখলো, তাজা গোলাপ, অনেকগুলো। গুনে ওঠা দেয়, তবে গোলাপ একা নয়। প্রত্যেক গোলাপের সঙ্গে জোরে জোরে লাগানো কিছু চকচকে সিলভার আর গোল্ডেন ফয়েলের প্যাকেট। চোখ পিট পিট করলো সাইবান। নীরব বলে উঠলো, হ্যাপি ওয়েডিং ব্রো, উইথ 69 রোজেস অ্যান্ড 69 চকলেট ফ্লেভার। হ্যাঁ ব্রো, আজ রাতে 70 কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো নিষেধ। সেফটির জন্য সবসময় হেলমেট ব্যবহার করবি। অ্যাক্সিডেন্ট হলে অকালে কাঁদতে হবে আড়ালে। আফনান বলতেই আর সহ্য করতে পারলো না সাইবান। মুখটা টকটকে হয়ে গেল তার। ফ্লাওয়ার বুকেটা তুলেই শপথ শপথ বন্ধুদের মাথায় মারতে লাগলো। মারের মাঝখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুলের প্যাকেট সবগুলো বুকে থেকে খুলে খুলে পড়তে লাগলো মেঝেতে। আফটার নীরব অট্ট হাসি হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেলো। তবুও মার ছাড়লো না সাইবান। ঠিক অমন মুহূর্তেই রুমের ভেতর এসে পড়লো সারিকা। কোথায় সাই, তোর হলো? ওদিকে যে মেহমান। মেঝেতে তখন ফুল, পাপড়ি আর চকচকে ফয়েল পেপারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। একমাত্র অনুরাগ দরজার কাছে। বেচারা উপায়ন্ত না পেয়ে শটান বুক চিতিয়ে মেঝেতে শুয়ে পড়লো। শরীরের নিচে আড়াল করে ফেললো সব। পা দিয়ে লাথি মেরে বাকিগুলো ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে দিল। কোনো ভর দিয়ে হাতে মাথা রেখে এমন ভঙ্গিতে সারিকার দিকে তাকালো যেন স্যুট পরে ফ্লোরে শুয়ে থাকার চেয়ে সাধারণ ব্যাপার দুনিয়ার একটাও হয় না। জোরপূর্বক হাসার চেষ্টা করলো সে। হে হে, এই তো সাইমন রেডি প্রায়। আপনি যান, আমি নিয়ে আসছি ওকে। সারিকা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দৃশ্যপটে। রেডি? তার ভাই বিছানার উপর উঠে বালিশ দিয়ে নিজের অপর দুই বন্ধুকে মারছে যেন ডাব্লিউডাব্লিউ বক্সিং চ্যাম্পিয়নশিপ হচ্ছে বিছানার উপর। আর সে জন সিনা।
অপরদিকে অনুরাগ মেঝেতে শরীর বিছিয়ে এমন ভাবে শুয়ে আছে যেন সে মাটির মানুষ আর মাটিতে থাকতেই পছন্দ করে। এমন একটা বিষয়কে একজন মেয়ের কেমন চোখে দেখা উচিত? আচ্ছা, বিব্রত বোধ করলো সারিকা। কেন সে নিজেও জানে না। উল্টো ঘুরে গেল, সাই তাড়াতাড়ি আয়। এটুকু বলেই সে রুমের বাইরে চলে গেল। রমণী গায়েব হয়ে যাওয়ার পরে শুধু বুকের ভেতর আটকে রেখে নিঃশ্বাসটুকু ছাড়তে পারলো অনুরাগ। মেঝে থেকে উঠে সে এক রাম ধমক দিল সবাইকে। যদি চাস তন্ত্রমন্ত্র জপে তোদের বান না মারি, এক্ষুনি থাম, পাঠার দল কোথাকার। লিভিং রুমটা চমৎকার ভাবে সাজানো হয়েছে। তাজা ফুলের সঙ্গে চকচকে কাপড়ের পর্দার খেলা, নিয়ন বাতি জ্বলছে। সকাল হওয়া সত্ত্বেও ভীষণ সুন্দর দেখাচ্ছে চারপাশ। মেঝের মাঝখানে বিশাল কার্পেট বিছিয়ে সকলের বসার ব্যবস্থা হয়েছে। ইতিমধ্যে কাজী সাহেব এবং উকিল উপস্থিত। বাড়ির জামাই মিশের দায়িত্ব নিয়ে সকল মেহমানদের খাতিরদারি করছে। নীল বর্ণের ডিজাইনের পাঞ্জাবি এবং কোট পরে তার। সামিয়া অফ হোয়াইট বর্ণের শাড়ি পরেছেন। ছেলের বিয়ে উপলক্ষে হালকা সেজেছেন, গয়নাগাটিও পরেছেন। তদারকি করছেন তিনি সবকিছুর, যেন গাফিলতি না হয়। এমন সময় সিঁড়ি বেয়ে হাসাহাসি করতে করতে নেমে এলো সাইবানের দল। সাইবান সকলের পিছনে। সামিয়া সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে মুগ্ধ নয়নে ছেলেকে দেখলেন। যদিও কালো পোশাকটা বিয়ের মতো অনুষ্ঠানের সঙ্গে ঠিক গ্রহণযোগ্য নয়, তবুও সাইবানকে অতুলনীয় লাগছে। ছেলেটা তার ফর্মাল পরে খুব কম। তার কাজ এবং চাল চলনে এমন স্যুট ভেস্টের দরকার পড়ে না। আজ পুরোদস্তুর প্রাপ্তবয়স্ক পুরুষের মতন লাগছে সাইবানকে। সে নিচে নেমে আসতেই সামিয়া দু হাত তুলে ছেলের মুখ ছুঁয়ে দিলেন। মাশাল্লাহ। মায়ের মুখ পানে চেয়ে মুচকি হাসলো সাইবান। নুয়ে এলো সামান্য। সামিয়ার চোখ ছলছল করে উঠল। চোখ বুঝে তাই ছেলের কপালে স্নেহের চুমু খেয়ে দিলেন তিনি। আল্লাহ যেন তোকে খুব সুখে রাখে। আমার ভাগের হায়াত, সুখ, সৌভাগ্য সব তোর হোক, সব তোর। সাইবান পকেট থেকে রুমাল বের করে সামিয়ার চোখ মুছে দিল। তারপর পাল্টা মায়ের কপালের পাশে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করলো, তোমার দোয়াই যথেষ্ট। আর আমার? ঠিক তখনই পাশে উপস্থিত হলো সারিকা। বিরাট হাসি নিয়ে ভাইয়ের দিকে চেয়ে আছে সে। সাইবান মাথা ঘুরে তাকালো। বাঁকা এসে বলল, তুই তুই উচ্ছন্নে যা। দেখেছো দেখেছো মম, আজ বিয়ের দিনটাতেও আমাকে ছাড় দিল না। তোর মুখে পোকা পড়বে বেয়াদব ছেলে। খিলখিল করে বোর্ডকে কাছে টেনে হালকা জড়িয়ে ধরলো সাইবান। তোকে একদম দুই চোখে সহ্য করতে পারি না সিস। হ্যাঁ জানি তো, বিয়ে হলে আরো ভুলে যাবি। যাবো না, যদি অতি সত্তর আমাকে মামা বানাতে পারিস। সারিকার মুখটা লালচে হয়ে গেল। ঠাস করে ভাইয়ের বুকে থাপ্পড় দিল। ঠিক অমন সময় সদর দরজা দিয়ে দুজন মানুষকে ঢুকতে দেখে সারিকা সহ সকলেই থমকে গেল। রাহাত আর ইহান দুজনেই নিঃশব্দে পাশাপাশি হেঁটে আসছে। ভ্রু কুচকে ফেলল সারিকা। এরা এখানে কি করছে? আমি দেখেছি, উত্তর করলেন সামিয়া দৃঢ় দৃষ্টিতে। সন্তানের দিকে চেয়ে বললেন, হাজার হোক, ওদের বোনের বিয়ে, ওদেরও হক আছে। সাইমন কি ভাবছে বোঝা না গেল সারিকাকে ভীষণ অসন্তুষ্ট মনে হলো। তবে বাইরের ওপর কোনো কথা সে বলল না। কিছুক্ষণ বাদে সবাই কার্পেটের উপর বসলো। কাজী সাহেবের মুখোমুখি হয়ে বসেছে সাইমন। তার পাশে জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। তার অন্য পাশে অনুরাগ এবং মিশে বসেছে। অনুরাগের কোলে সুতি পোশাক পরানো হয়েছে ইজানকে। একদম বাধ্য ছেলেটি হয়ে এসে অনুরাগের কোলে বসে বসে একটা খেলনা গাড়ি নিয়ে খেলছে। সাইবন আর চোখে কেন যেন বেশ কয়েকবার ইজানকে ঘুরে ফিরে দেখলো। অচেনা মানুষদের ভিড়ে বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার মনে একটা খচখচে ভাব কেন তৈরি হয়েছে সে বুঝতে পারলো না। মেয়েকে নিয়ে আসুন, আমরা শুরু করে দিই, দেরি কিসের? কাজী সাহেব বলতেই সামিয়া মাথা তুলে উঠে গেলেন, অন্দরমহলের আড়াল হয়ে গেলেন। সাইবন ঠায় নিজের জায়গায় বসে ইজানকে দেখতে লাগলো। বাচ্চাটা এখন খেলনার প্রতি আগ্রহ হারিয়ে মেশিনের কোটের বোতাম ধরে টানটানি করছে। আনমনে মুচকি হাসলো সে। সেই হাসিটুকু হঠাৎ করে জমে গেল দৃশ্যটি নজরে আসতেই। অন্দরমহল থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন সামিয়া। তার পাশে ইরাম জলপাই বর্ণের একটা চকচকে শাড়ি জড়ানো অঙ্গে। তাতে উজ্জ্বল সিলভার জরির কাজ। শাড়ির পাশ সোনালি, লাইটের আলো পড়তেই মোহনের দ্যুতি ছড়াচ্ছে। শাড়ির আঁচলটাই মাথায় তুলে দেওয়া। খুবই হালকা সাজ, সঙ্গে পাতলা কিছু সোনার গহনা, এইটুকুই। অতিরিক্ত বাড়াবাড়ি কিছুই নেই, বয়সের সঙ্গে মানানসই। তবুও সাইবার নিষ্পলক চেয়ে রইল। ইরামের দুই হাতে টকটকে খয়েরি মেহেদি রঙের উপর থেকে নজর ফেরাতে পারল না সে। এমন নয় যে সে জীবনে সুন্দরী মেয়ে দেখেনি, বরং ঠিক উল্টোটা। ডিজে পার্টিতে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে সে। রমণীদের লাইন লেগে যায় তার আশেপাশে। বড়লোকের আদরের দুলারীদের আগুন ঝরা রূপ, তরুণীদের মন মাতানো সাজসজ্জা। কিন্তু এর আগে কার প্রতি এমন অনুভূতি জন্মায়নি তার। ইরামকে দেখে তার ওই জ্বালাময় অনুভূতিটা হচ্ছে না। ঝলসে যাওয়া রূপের প্রতি স্বাভাবিক পুরুষালী আকর্ষণ আসছে না। যেটা তার বুকের মাঝে জন্মেছে সেটা শ্রদ্ধাবোধ। ইরাম কোনো মেয়ে নয়, সে একজন নারী, একজন মা।
তার রূপের প্রতি অনুভূতিটাও অজান্তেই পরিপূর্ণ হয়ে উঠেছে অসীম আগ্রহে, নারী সুলভ আকর্ষণে নয়। ইরম হেঁটে এসে সকলকে সালাম দিয়ে আস্তে করে সাইবানের পাশে বসলো। তার কাজল টানা চোখ শুরুতে ইজানকে খুঁজে বের করলো। ছেলে নিরাপদে আছে নিশ্চিত হওয়ার পরই সে তার পাশে বসা পুরুষটার উপর মনোযোগ দিল। সাইবার সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি ফিরে নিল। অনুভব করলো বিনা কারণে তার হৃদস্পন্দন বেড়ে গিয়েছে। এতটা কাছে বসা ইরম যে তার শরীরে মাখা সূক্ষ্ম পারফিউমের ঘ্রাণটুকু তাকে মাতোয়ারা করে তুলছে। সাইবান কালো পোশাক পরেছে, এই নিয়ে বিশেষ কোনো মন্তব্য করলো না ইরম। নীরবে মাথা ঘুরিয়ে একবার পেছনে তাকালো। ঢোকার সময় সে দেখেছে তার দুই ভাই এসেছে। সকলের থেকে পিছনে কার্পেটের একদম শেষ কিনারে বসেছে তারা। রাহাত মুখ নিচু করে নিজের ফোন ঘাটছে। ইহান অবশ্য ইরম তাকাতেই বেড হেসে হাত তুলে নাড়ল। তার গালে একটা ব্যান্ডেজ দেখা গেল। কালকেও তো সুস্থ ছিল, এক রাতে কি হয়ে গেল? মনে মনে ভাবলো আপাতত জিজ্ঞেস করার সুযোগ নেই, পরে কথা বলবে ভেবে ইরম মাথা তুলে সামনে ফিরে তাকালো। অনতি বিলম্বে বিয়ের কাজ শুরু হলো। ইরমের বয়সের ব্যাপারটা আসতেই উকিল ভ্রু তুলে তাকালো। কাজী সাহেবের পক্ষ থেকে কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া এলো না। তিনি অতি স্বাভাবিকভাবেই সবকিছু করছেন। সাইকার কয়েকজন বান্ধবী এসেছিল দাওয়াতে, তারা অবশ্য সেই মুহূর্তে গানাঘুষি শুরু করে দিল। সাইকা, কি ভেবেছিস তোরা? তোর ভাইয়ের জীবনটা সবেমাত্র শুরু, আর সেখানে তাকে এক বাচ্চার মায়ের সাথে জুড়ে দিয়েছিস। 7 বছর, ভাই 3-4 বছর হলে মানা যায়, কিন্তু এত? উনি তো অর্ধেক বুড়ি হয়ে গিয়েছে। সাইবারের সঙ্গে যাবে কিভাবে? সাইকা প্রতিক্রিয়া না করার চেষ্টা করলো, কিন্তু কথাবার্তা ততক্ষণে ছড়িয়ে গিয়েছে। যদিও সামিয়া এই ভয়ে একদম কাছের মানুষ ছাড়া কাউকে দাওয়াত করেনি, তবুও এমন অনাকাঙ্ক্ষিত ব্যাপারটা তাকে একই সঙ্গে লজ্জিত এবং ক্রোধিত করলো। তিনি রাগ ঢাক করলেন না, সোজাসুজি বলে বসলেন, তোমরা না আধুনিক মেয়ে, এমন সস্তা মেন্টালিটি নিয়ে কিভাবে চলো? মেয়ে দুটো চুপ করে গেল সঙ্গে সঙ্গে। তবে একজনের মা বলে উঠল, ভাবি, কথা বলার মতন কাজ করলে লোকে তো বলবে। আমি সন্দেহ করেছিলাম আপনার ছেলের বিয়ে এত ছোট অনুষ্ঠান করছেন ভেবে, তবে এই ব্যাপার বুঝতে পারিনি। যতই বলুন, একজন ছেলে আর একজন মেয়ে তো আর এক না। মেয়েরা খুব তাড়াতাড়ি ম্যাচিওর হয়ে যায়, সেখানে আপনার ছেলে এত বড় একজনের সঙ্গে কিভাবে সংসার করবে, সেটা মা হয়ে আপনার ভাবা উচিত ছিল। ভাবেননি বলেই অবাক হচ্ছে। এমনও মা হয় যেখানে ধর্ম একটা সম্পর্ককে জায়েজ ঘোষণা করেছে, সেখানে সমাজ হয়ে প্রশ্ন করার আপনি কে? হঠাৎ করে ভেসে এলো কাজী সাহেবের দৃপ্ত কণ্ঠস্বর। মুহূর্তেই পিনপতন নীরবতা ভেঙে এলো চারপাশে। কাজী সাহেব কাগজপত্র রেখে মুখ তুলে তাকালেন। মুখ ভর্তি সাদা দাড়ি, জ্বলজ্বলে চোখে পড়া চশমার ভেতর থেকে তিনি তাকালেন সামনে। আপনাদের শখ করে আগ্রহ নিয়ে একজন মা নিজের ছেলের বিয়েতে সাক্ষী হতে দাওয়াত করেছেন। আপনাদের অতিথি হিসেবে মার্জিত আচরণ করা উচিত, সমালোচনা না। এবারও কেউ কোনো কথা বলতে পারলো না। কাজী সাহেব সরাসরি তাকালেন সাইমনের দিকে। আপনার স্ত্রী আপনার থেকে বয়সে বড়, আর তার একটি নাবালক শিশু সন্তান রয়েছে, এই নিয়ে আপনার আপত্তি আছে? সাইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, অতঃপর জবাব দিল, না। বেশ, তবে আমরা নিকা কার্যক্রম জারি রাখি। উকিল এবং কাজী সাহেব মিলে সবকিছু ঠিকঠাক করার পর অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরম কিবরিয়া। আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার চেয়ে AKM আহমেদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিনকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন। একটা দীর্ঘ প্রশ্বাস টানল ইরম। তার মনে হলো কয়েক সেকেন্ডের ভেতর নিজের গোটা জীবন থেকে ঘুরে এলো সে। জন্ম, বাবার চোখের মনি হয়ে বেড়ে ওঠা, বাবা চলে যাওয়া, গোটা সংসারের দায়িত্ব কাঁধে তোলা, 2 ভাইকে মায়ের মতো স্নেহে ভালোবাসা দিয়ে গড়ে তোলা, 30 পেরিয়ে বিয়ের বন্ধনে বসা, প্রাক্তনের সঙ্গে দেখা ভালোবাসা জীবনের স্বপ্ন খান খান হয়ে যাওয়া, ইজানের জন্মের ভেতর দিয়ে জীবনের পরিপূর্ণতা আসা, এবং আজ সব জল্পনা কল্পনার অবসান। অসাময়িক সম্পর্কে নিজেকে জড়ানো, আজকে বিয়ের দিন, তবুও সমাজের চলছিল বিশ্লেষণ থেকে সে ছাড় পায়নি, ভবিষ্যতেও পাবে না। এই সমাজ থেকে মায়া দেখাবে না। ছলছলে চোখে সে তাকালো অদূরে অনুরাগের কোলে বসে থাকা ইজানের দিকে, যেন জননীর চোখের ভাষা বুঝতে পেরে ওই মুহূর্তেই ইজান শব্দ করে উঠল, আই। হেসে ফেলল ইরম। দ্রুত চোখ মুছে নিয়ে ছেলের দিকে তাকিয়ে গভীর গলায় বলল, কবুল। তোমার জন্য এই মায়ের সব কিছু কবুল। সকলে একযোগে আলহামদুলিল্লাহ বলে সাধুবাদ জানালো। এরপরই কাজী সাহেব ফিরলেন সাইবানের দিকে। KM আহমেদ উদ্দিনের সুযোগ্য পুত্র সাইবান আলাদিন, আপনি কি 11,11,101 টাকা দেনমোহর ধার চেয়ে মরহুম রইজুল কিবরিয়ার সুযোগ্য কন্যা ইরম কিবরিয়াকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি? রাজি থাকলে কবুল বলুন।
সাইমন এক নজর তাকালো নিজের পরিবারের দিকে। সামিয়া ঝাপসা চোখে তাকিয়ে আছেন। ছেলের জীবনের গুরুত্বপূর্ণ এই মুহূর্তটায় চোখের পানি ধরে রাখতে পারছেন না। অপরদিকে সাইকে একটি বৃদ্ধাঙ্গুল তুলে তাকে থামস আপ দেখালো। দুলাভাই মিশির মাথা নেড়ে তাকে উৎসাহ দিল। বন্ধুরা অধীর আগ্রহে হাসি মুখে তাকিয়ে আছে। চোখ বুঝলো সাইবান। একটা মাত্র শব্দ তার গোটা জীবনকে বদলে দেবে, এমন ভাবে বদলাবে যে সে হয়তো আর কখনোই ফিরে আসতে পারবে না। এই শুরু, এই শেষ। অবশেষে চোখ খুলল সে। অতিরিক্ত চিন্তায় কিংবা ভয় নাকি সাইমন বলতে পারবে না। তার মুখ থেকে বেরোলো কবর। বাজ পড়লেও বুঝি মানুষ এত অবাক হয় না যতটাই সাইমনের কথা শুনে হলো। জিভ কামড়ে ধরলো বেচারা। কি বলে ফেলেছে সে উত্তেজনার ঠেলায়। পাশে বসে ইরিম খানিকটা ব্যথাতে ডসে চেয়ে আছে। তবে কি সাইমন তাকে গ্রহণ করতে পারছে না? সেটাই তো হওয়ার ছিল। সত্যি তো, কিভাবে অন্য কিছু আশা করা যায়। মুখ নত করে কোণের দিকে চেয়ে থাকলো ইরম। বুকে বুঝি ভারী পাথর চেপে বসেছে তার। ঠিক এমন সময় একটি পুরুষালী শক্তিশালী হাত তার মেহেদি রঙা হাতের উপর চেপে বসলো। দৃষ্টি প্রসারিত হয়ে গেল ইরমের। তার গানে সুগভীর কণ্ঠে জবাবটি ভেসে এলো বাঁধ ভাঙা জোয়ারের মতন। কবর অব্দি কবুল, কবুল কবুল কবুল। চারদিকে আরেক দফায় উল্লাস ধ্বনি ছড়িয়ে পড়ল। অথচ ইরম কিছুই টের পেল না। এক দৃষ্টি চেয়ে রইল সে নিজের হাতের উপর রাখা শিরা উপশিরা পড়ল লম্বাটে আঙুলযুক্ত হাতটার দিকে। একটা বিশাল থালায় পোলাও, কোরমা, খাসি রেজালা, কাবাব, আস্ত দুটো মুরগির গ্রিল, ঘন ডাল, সালাদ, মিষ্টি সবকিছু সাজিয়ে রাখা হয়েছে। নতুন বর সাইমনের সঙ্গে খেতে বসেছে তার বন্ধুরা। গরুর মাংসের তরকারিটা আলাদা রাখা হয়েছে অনুরাগের কথা চিন্তা করে। কার্পেটের উপর পাত পেরে খেতে বসেছে সকলে এক থালাতেই। নীরব এত বড় সাইজের গ্লাস মুখে তুলেছে যেন তার খাবার কেউ টেনে নিয়ে যাবে। আফনান ছাগলের মতো কচকচ করে কাঁচামরিচ খেয়ে যাচ্ছে। এ নিয়ে বৌদ্ধদের মাঝে হাসাহাসির কমতি নেই। এখানে শুধু পুরুষেরা আছে। মেয়েদের খাবার ব্যবস্থা আলাদা করে গেস্ট রুমে করা হয়েছে। খেতে খেতে সবার প্রথমে নীরব বলে উঠল, ভাই, কে যেন এককালে বলেছিল আমাদের মেয়েদের সুগার ড্যাডি হবে। খুঁজিস না, এখন সে এক বাচ্চার ড্যাডি হয়ে গেছে। অট্টহাসি হেসে বলে উঠল আফনান। নীরব বন্ধুর সঙ্গে তাল মেলালো। আবার কি বলে? কবর অব্দি কবুল। ও মা গো, টুরু লাফ। শেষ গুরু, তুই শেষ। তরকারির ঝোল মাখা হাতটাই চটাস করে আফনানের গালে বসিয়ে দিল সাইমন। খিলখিল করে হেসে উঠল সকলে। অনুরাগ অব্দি আজ মজা নিতে ছাড়লো না। এই, তোরা ওকে এত জ্বালাতন করিস না। এমনিতেই সবাই জ্বালাতনের দায়িত্ব শুরু হয়েছে। একটা বাচ্চা পালা কি কম? ভরণ পোষণ, শিক্ষা দীক্ষা সব দিকটাই তো ওকে দেখতে হবে বল। সব থেকে কাছের বন্ধু অনুরাগ অব্দি পোল্ট্রি খেয়েছে দেখে সাইমন তেতে উঠলো। তবে ডাকটা দেখালো না, বরং আস্ত মুরগি থেকে লেগ পিস ছিঁড়ে নিয়ে বিশাল এক কামড় দিয়ে চিবোতে চিবোতে বলল, অবশ্যই শিক্ষা দীক্ষা সবই তো দিতে হবে। ব্যঞ্জন বোর্ডে শেখানো শুরু করে দেবো। 1 বছরের মধ্যেই গড় করে কথা বলতে শুরু করবে দেখবি। নীরব একটা আস্ত গোলাপ জীবন মুখে নিয়ে প্রায় না চিবিয়ে গিলে নিয়ে শুধালো, ছেলেকে শুধু ব্যঞ্জন বর্ণ শেখাবি কেন? স্বরবর্ণ কি দোষ করেছে? স্বরবর্ণ শুধু বইয়ের জন্য বরাদ্দ। সাইমনের বেফাস কথায় অনুরাগ প্রায় মুখের খাবার ফেলে দিচ্ছিল। কোনো মতে হাত চেপে নিজেকে থামালো। কেসে ফেললো বেচারা। অপরদিকে হাতের লোকমা হাতে নিয়ে জমে গিয়ে ফ্যালফ্যাল করে সাইমনের দিকে চেয়ে আফনান এবং নীরব। সাইমনের কোনো হেলদো নেই। সে নিশ্চিন্ত মনে বিরাট কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিচ্ছে। অনুরাগ বাম হাতে একটা থাপ্পড় দিল তার পিঠে। তুই কি কোনোতেই শুধরাবি না? বিয়ে হয়েছে তবু এই শয়তানি গেল না? শয়তান শুধরে গেলে পৃথিবীতে তোর মতো সন্ন্যাসীদের কি কাজ? বাঁকা হেসে জবাব দিল সাইমন। আর পারলো না আফটান আর নীরব। উভয় হাসতে হাসতে ফ্লোরে গড়ে গড়ে খেতে লাগলো। অপরদিকে ইজনকে নিয়ে ব্যস্ত। খেতে বসেনি সে এখনো। ছেলে ঘুমাবে ঢুলো ঢুলো চোখে তার বুকে লেপটে আছে। তাকে নিয়ে হাঁটাহাঁটি করছে। সঙ্গে সকলে ঠিক মতো খাচ্ছে কিনা সেই বিষয়টাও তদারকি করছে। চোখের কোণে সে খেয়াল করলো রাহাত আর ইহান দুজনই বাড়ির চৌকাঠ বেয়ে নেমে যাচ্ছে। আর অপেক্ষা করলো না ইরাম, দ্রুত হেঁটে বেরিয়ে গেল বাইরে। ইজানকে নিজের বুকে সাবধানে আড়াল করে রেখে ভাইদের পিছু নিল সে। মেইন গেটের কাছাকাছি গিয়ে থামালো তাদের। ভাই। ইহান থামলো আগে। ঘুরে ইরামকে দেখে বোনের দিকে ছুটে গেল। রাহাত খানিকটা অপ্রস্তুত ভঙ্গিতে দূরেই দাঁড়িয়ে রইল। আপু। ভাইয়ের মুখের দিকে চেয়ে খানিক আদর করে দিয়ে ইরাম শুধালো, খেয়েছিস? তোর গালে কি হয়েছে? ব্যান্ডেজ লাগানো হাতটা হালকা একটু ঘষে ভ্রু কুচকে ফেললো ইহান। ইঁদুর কামড়েছে। ইঁদুর? চোখ কপালে উঠে গেল ইরামের। হতবাক নয়নে চেয়ে রইল ছোট্ট ভাইয়ের মুখ পানে। ইঁদুর এলো কোথা থেকে? জানি না, আমার রুমে তেলা পোকা ছিল, ইঁদুর না। কিন্তু গতকাল রাতে কোত্থেকে যেন এলো, পালিয়েও গেল। ঠিক মতো দেখতে পাইনি। ধরতে পারলে পিষে ফেলতাম শালাদের। ডাক্তার দেখিয়েছিস? টিটেনাস ইঞ্জেকশন? চিন্তা করো না, ইঞ্জেকশন দিয়ে আছে। ফার্মেসিতে দেখিয়েছি সকালে। লাল দাগ হয়ে গিয়েছে। বলেছে কয়েকদিন গরম পানি সেক দিলে ঠিক হয়ে যাবে। গজগজ করে বলল ইহান। ছোট ভাইয়ের রুমে ইঁদুর ঢোকার রহস্য ইরাম ধরতে পারলো
বিশেষ কোনো মন্তব্য করলো না। ইহানও সেই বিষয়ে কথা বাড়ালো না, বরং আগ্রহ নিয়ে তাকালো ইজানের দিকে। গালটা টেনে দিল। আমার মামাটা কেমন আছে? ইজান কুই কুই করে আবার মায়ের বুকে মাথা গুজে ফেললো। হাসলো ইহান। আহারে, শরম পেয়েছে বেচারা। পরক্ষণে সেই হাসিটা মুছে গেল তার। জলজলে দৃষ্টিতে দেখলো ইরমকে। তুমি এমনটা কেন করলে আপু? আমি কিছুতেই স্বস্তি পাচ্ছি না। ওদের সঙ্গে তুমি ওই লোকগুলো। তোকে বলেছি তো ভাই, আমি যা করেছি সুস্থ মস্তিষ্কে ভেবে চিন্তা করেছি, ভবিষ্যতেও করব। ইরমের হাতটা নিজের সুস্থ গলে চেপে ধরে মাথা নিয়ে ইহান বলল, ঠিক আছে, তোমার কথাই সই। তবে তুমি আমাকে প্রমিস করো, যদি ওরা তোমাকে তিল পরিমাণও কষ্ট দেয়, তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আগের বারের মতো চুপ করে সহ্য করে যাবে না। কথা দাও আমাকে আপু, প্লিজ। মৃদু হাসল ইরম। ঝুঁকে এসে ছোট্ট ভাইয়ের কপালে কপাল ঘষে বলল, আমার কিচ্ছু হবে না ভাই, আমি ঠিক নিজের খেয়াল রাখবো। চিন্তা করিস না। আজকে আসার জন্য তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যিই তোদের খুব মিস করি রে। চোখ বুঝে মাতুল্য বড় বোনের অস্তিত্বটুকু অনুভব করলো ইহান প্রাণ ভরে। তবে বেশিক্ষণ পারলো না, পেছন থেকে ডাক ভেসে এলো, ইহান, দেরি হয়ে যাচ্ছে আমাদের। রাহাত তাড়া দিচ্ছে। ইহানকে বেশ অসহায় দেখালো। করুণ চোখে একবার ইরামের দিকে চেয়ে সে পিছিয়ে গেল। ইরাম ধৃত দৃষ্টিতে দেখলো রাহাতকে। পায়ে পায়ে হেঁটে কাছে গিয়ে দাঁড়ালো। আমার সঙ্গে কথা না বলেই চলে যেতে চাচ্ছিস? কথা বলার মতন মুখ তো তুমি রাখোনি আমাদের আপু। মহল্লায় এর মধ্যেই ছি পড়ে গিয়েছে। সারাদিন ওই বাড়ির ভেতরে বসে থাকলে জানবে কিভাবে? রাহাতের কাটকাট কথায় এবার আর কষ্ট হলো না ইরামের। ঠিকই, নাক কেটে ফেলেছি তোদের, তাই না? হ্যাঁ, ভাবলে আমার লজ্জা লাগছে। তুমি নিজের হাঁটুর বয়সে একটা ছেলের সাথে বিয়ে করেছো, তাও আবার ওই কি যেন সিজে না ডিজে নেশার পার্টি করে বেড়ায়। আধ পাগলা বেয়াদব ছেলে একটা। দুলা ভাইকে নিয়ে ভদ্রভাবে কথা বলবি। ইরামের হঠাৎ প্রতিবাদে থমকে গেল রাহাত। প্রসারিত নয়নে চেয়ে রইল বড় বোনের দিকে। ইরাম তার মুখোমুখি হলো বিনা দ্বিধায়। বোনকে যখন সামান্য আশ্রয়টুকু দিতে পারিসনি, তখন তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাও বলতে আসবি না। আর হ্যাঁ, আরেকটা কথা। ইজান ঘুমিয়ে গিয়েছে বুঝতে পেরে ছেলেকে কাঁধের উপর তুলে নিজের শাড়ির আঁচল দিয়ে ঢেকে ইরাম দৃঢ় গলায় বলল, মায়ের সম্পত্তিতে মেয়েদের ভাগ আছে। মুন্সি বাড়িতে আমার যে ভাগ, সেই ভাগ আমাকে বুঝিয়ে দিবি। না হলে সমপরিমাণ টাকা দিয়ে সেই ভাগ আমার থেকে কিনে নিবি। 2 মাস সময় দিচ্ছি। কি করবি ভেবে আমাকে জানাস। আর দাঁড়ালো না ইরাম। হতবাক রাহাতকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইহানকে শেষ একবার নরম দৃষ্টিতে দেখে হনহন করে হেঁটে সে বাড়ির ভেতরে চলে গেল। ইহান নিজের জিন্সের পকেটে হাত ঢুকে তির্যক হেসে বড় ভাইকে পাশ কেটে হেঁটে যেতে যেতে বলল, সারা জীবন বিড়াল দেখতে দেখতে একদল ভুলে গিয়েছিল বিড়াল কেন বাঘের মাসি হয়। রাত 9টা। সারাদিনের হট্টগোলের ক্লান্তির পর অবশেষে ইরামের বিশ্রামের সুযোগ হয়েছে। এত সময় যাবৎ তেমন কিছু মনে না হলো, এখন বাস্তবতা সম্পূর্ণরূপে ইরামকে ঘিরে ধরেছে। কারণ গেস্ট রুমের বদলে তার ঠাঁই হয়েছে সাইবেনের বেডরুমে। রুমটা আধুনিক, অতিরিক্ত আসবাবের বালাই নেই। যেটুকু আছে তাও মডার্ন ডিজাইনের, কালো ধাতুর তৈরি। বিছানার বেডশিট অব্দি কালো রঙের। সিল্কের কাপড়ের ওপর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। ইতিউতি বেশ কয়েকটি তাজা রজনীগন্ধার ছড়া। মোহনীয় ঘ্রাণে মাতোয়ারা করে তুলেছে রুমটাকে। তবু এর মালিকের প্রকৃত বৈশিষ্ট্যটাকে পুরোপুরি ঢাকতে পারছে না। দেয়ালে মাইকেল জ্যাকসন আর চাইনিজ কিংবা কোরিয়ান কোনো বয় ব্যান্ডের পোস্টার টাঙানো। আরো কয়েকজনের চেহারা আছে, তবে এই সেলিব্রিটিদের ইরম চেনে না। দেয়ালের একপাশে সাউন্ডের বেশ কিছু যন্ত্রপাতি, সঙ্গে ছোট কন্ট্রোল বোর্ড। এক কোণায় ট্রিপল মনিটরের গেমিং সেট আপ। কাউচের উপর অবহেলায় দুটো 10 কেজির ডাম্বেল পড়ে আছে। একটি দীর্ঘশ্বাস ছাড়ল ইরম। নিজের সঙ্গে অস্তিত্বের সামান্যতম মিলও খুঁজে পেল না। তার ভালো লাগে বই, খোলামেলা পরিবেশ, বেশি হলে একটা ঝুল দোলনা, মাঝে মধ্যে গান শোনার জন্য অ্যান্টিক রেডিও সেট। এই তো, খুব বেশি চাহিদা তার কোনো কালেই ছিল না। সে সত্যি সাইবেন আলাদিনের সঙ্গে এক সূত্রে বাধা পড়েছে। এই রুমটাই তার প্রমাণ। ক্ষণস্থায়ী হলো এই রুমটাই আপাতত তার ঠিকানা। হিসেব মতে আজকে ইরামের বাসর রাত। তবে এই রাত নিয়ে কোনো প্রকার আগ্রহ, আকাঙ্ক্ষা কিংবা ভাবার ইচ্ছেটুকু তার মাঝে নেই। ইজানকে আজ কৌশলে সামিয়া নিজের কাছে রেখে দিয়েছেন। মুখে না বলো ইরাম বুঝতে পেরেছে তাদের প্রাইভেসি দিতেন, যার আদতে কোনো প্রয়োজন ছিল না। এমন কিছু এখানে হতে যাচ্ছে না। তবে সেই কথা শুধু সে সাইবেনই জানে। নিজের শাড়ি বদলানোর কথা ভাবলো ইরাম, তবে সঙ্গে করে কাপড় আনতে তো ভুলে গিয়েছে। দরজা খুলে বাইরে গিয়ে আবার নিয়ে আসবে, এত কাহিনী কে করবে? তার থেকে গয়না খুলে একটু ফ্রেশ হওয়া যাক ভেবে ইরম গলা আর কান থেকে হালকা গহনাগুলো খুলে রাখলো। রুমের এক পাশে লাগোয়া বারান্দা, অন্য পাশে আরেকটা দরজা বাথরুমই হবে ভেবে স্লাইড করে কাচের দরজাটা খুলে ইরম ভেতরে পা রাখলো। তবে সামনের দৃশ্য তাকে জমিয়ে দিল। জায়গাটাকে বাথরুম বলবে না অন্য কিছু, ইরম কয়েক লম্হা ভেবেই পেল না। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে বুঝি জঙ্গলে ঢুকে পড়েছে। দেয়ালে তেমনি গাছপালার ডিজাইন,
মেঝের মাঝ বরাবর ফাঁকা, সত্যিই ফাঁকা। পুলও নয়, বাথটাবও নয়, যেন জঙ্গলের গাছপালার মাঝে একটি প্রাকৃতিক পুকুর। আশেপাশে পাথরের দেয়াল তুলে দেওয়া, তাতে টলটলে পানি ভাসছে। সিলিং এর সঙ্গে লাগোয়া ঝর্ণা বেয়ে বৃষ্টির মতো ঝিরে ঝিরে পানি ঝরছে পুকুরের ন্যায় স্থানটির ওপর। পাথরের সিঁড়ি নেমে গিয়েছে কয়েক ধাপ ভেতরে যাওয়ার জন্য। ইরম হা করে তাকিয়ে রইল রীতিমতো। সে একটুখানি হাত মুখ ধোবে, কিন্তু এমন জায়গায় তো হাত মুখ ধুতে মন চায় না, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, যেন ছুঁয়ে দিলেই জাদুকরি জায়গাটা মায়া কেটে যাবে। এটা কেমন বাথরুম? এটাকে বলে জ্যাকুজি। অস্ফুট স্বরে ইরম বলে উঠেছিল। এমন স্পষ্ট জবাব আসবে ভাবেনি। ঝট করে পেছনে ফিরে তাকালো সে। ঠিক দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইমন। ভেস্ট খুলে ফেলেছে, শুধু শার্ট আর প্যান্ট পরনে। শার্টের ওপরে বেশ কয়েকটা বোতাম খোলা থাকায় মাংসের বুকের খানিকটা অংশ দেখা যাচ্ছে। ইরম দ্রুতই দৃষ্টি সরিয়ে নিল। বাড়ির ভেতরে এই জিনিস করে আইডিয়া কে দিল? হাসলো সাইমন। ভেতরে ঢুকে আশেপাশে তাকালো। সগর্বে নিজের তৈরিকে দেখে বলল, বাড়ির ভেতর রিল্যাক্স করার মতন জায়গা দরকার, তাই এটা গত বছর ইনস্টল করেছি। বাইরের এই দিকটা ভেঙে অনেক কিছু ঠিকঠাক করতে হয়েছিল। তোমার মাঝে নর্মাল কিছু আছে আলাদিন? নর্মাল বাথরুম টয়লেটও আছে, আপনি ভুল জায়গায় ঢুকে পড়েছেন। বিস্তৃত হাসি নিয়ে জবাব দিল সাইমন। তারপর পায়ে পায়ে এগোতে লাগলো ইরামের দিকে। জায়গাটা রোমান্টিক না? মনে হবে যেন গভীর বনের মাঝে বসে কোনো পুকুরের সয়ে ডুবে আরামে আকাশের তারা দেখছেন। ইরম জানে না কেন তার হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠল। আজ রাতের বাসর রাত, এই বিষয়টাই তার অনুভূতির সঙ্গে বেশ বাজেভাবে খেলতে শুরু করে দিয়েছে। অজান্তেই পিছিয়ে পড়ল সে। পানির একদম কিনারায় পাথরের কাছে গিয়ে থামলো। সাইমন রীতিমতো নির্লজ্জভাবে তাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করলো। ইরাম আর ঘোমটা দিয়ে নি। গাঢ় জলপাই বর্ণের চকচকে শাড়িটা তার শরীরে অতপ্রতভাবে জড়িয়েছে। সাইমন অতদিন ভালো করে দেখেনি, কিংবা সংকোচ করেছে, অথচ আজ তার দৃষ্টিতে বিন্দু মাত্র সংকোচ রইল না। ভাবতেই অদ্ভুত একটা উষ্ণতা এবং ভীষণ রকমের অন্তর্জ্বালা ছড়িয়ে পড়ল সাইমনের বুকে। ইরাম তার গভীরতম দৃষ্টিকে খেয়াল করলো, জিজ্ঞেস করে বসলো, আজ কাজী সাহেবের সামনে হঠাৎ ওভাবে বললে কেন? থমকালো সাইমন। দৃষ্টি তুলে ইরামের মুখে দেখলো, অতপর বাঁকা হাসি ছুঁয়ে গেল তার ঠোঁট জুড়ে। কিভাবে বলেছি? কবর অব্দি কবুল কথাটার মানে কি? এইটাই যে আপনাকে বিয়ে করে নিজের কবর নিজেই ঘুরেছি আমি। ইরামের খুব কাছে এসে পড়লো সাইমন। রমণী জমে গেল। মুহূর্তের জন্য তার মনে হলো সাইমন বুঝে থেকে ছুঁয়ে দেবে প্রগাঢ় ভাবে। আর সে আটকাবে কি করে? এতদিন ছেলেটা ছিল পরপুরুষ, আজ থেকে স্বামী। ঠিক কত পর্যায়ে ইরাম তাকে থামিয়ে রাখতে পারবে? অথচ সাইমন তাকে ছুঁয়ে দিল না, শুধু দেখেই গেল। গলা, বুক, উদর পেরিয়ে এসে তার নিগুড় কালো নয়ন জোড়া থামলো বরাবর ইরামের কোমরে। আর তৎক্ষণাৎ মুগ্ধতার দৃষ্টিতেও বদলে গেল তীব্র কৌতূহলে, বাজে রকমের কৌতূহল। ভ্রু কুচকে ফেললো সাইমন। এতক্ষণ স্পর্শ না করলো, এবার হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুলে ইরামের কোমরের ত্বকে ফুটে থাকা একটা খয়েরি দাগ ছুঁয়ে দিল সে। এটা কিসের দাগ? সাইমনের প্রশ্নে ঝাঁঝ টের পাওয়া গেল স্পষ্ট। ইরাম জবাব দেওয়ার সুযোগ পেল না। এর আগেই রুমের দরজা ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আমি দেখছি কে এসেছে। রীতিমতো চোরের মতোই ছুটে পালিয়ে গেল ইরাম। এক হাতে আঁচল টেনে কোমরের অংশটা সন্তর্পণে ঠেকে নিল। সাইমন কয়েক সেকেন্ড আহামকের মতন দাঁড়িয়ে থাকলো। পরের মুহূর্তেই হতাশে বোধক একটি শব্দ করে উল্টো ঘুরে রুমের ভেতর চলে এলো। ইরাম ততক্ষণে দরজা খুলে দিয়েছে। বাইরে দাঁড়িয়েছে সারিকা, তার হাতে ধরে ছটফট করে কাঁদতে থাকা ইজন। আমি আর মম মিলে অনেক চেষ্টা করেছি, আপনাকে ছেড়ে শান্ত হবে বলে মনে হয় না, খানিকটা বিরক্তি নিয়ে বলল সারিকা। ইরাম দ্রুত নিজের হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সারিকা অপেক্ষা অব্দি করলো না। যেমন হঠাৎ করে এসেছিল তেমন হঠাৎ করে চলে গেল। একটি নিঃশ্বাস ফেলে দরজা আটকে চিৎকার করে কাঁদতে থাকা ইজনকে নিয়ে বিছানায় গিয়ে বসলো ইরাম। এই যে, না না সোনা আমার, কুচুপু আমার, এই তো আম্মু এখানে, আম্মু কোথাও যায়নি। এই যে সোনা, এই যে আমার বাবাটা। ছেলেকে দলিয়ে দিলে শান্ত করতে চাইল ইরাম, অথচ কোনো কাজ হলো না, বরং সময়ের সাথে সাথে আরো জোরে জোরে তার শরীর কেটে যেতে লাগলো ইজান। ছোট্ট শিশুটির মুখ লালচে হয়ে উঠেছে কান্নার কারণে। ইরাম সইতে পারলো না, বুকে আঁকড়ে ধরলো ছেলেকে। না না কাঁদে না আব্বু, আর না, আম্মু কষ্ট হয়তো, কুচুপু। প্রথমটা বিশেষ পাত্তা না দিয়ে মনিটরের সামনে গেমিং চেয়ারে বসে মোবাইল স্ক্রল করতে শুরু করেছিল সাইমন। বাচ্চার কান্নার আওয়াজ ভীষণ তীক্ষ্ণ, তার কানে লাগছে বাজেভাবে। তবে যখন প্রায় 20 মিনিট পরেও কান্না থামার নামগন্ধ হলো না, তখন মোবাইল রেখে উঠলো সাইমন। খানিকটা তেজি কণ্ঠে বলল, কি সমস্যা? এত ভ্যাগ ভ্যাগ করে কাছে কেন পোট্টাটা? হাগু পেয়েছে আবার? ইরম হাসলো না, বরং খানিকটা অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। বুঝতে পারছে না, কান্না করে অনেক, কিন্তু এতক্ষণ ধরে একটানা কোনোদিন করেনি। কোথায় সমস্যা হচ্ছে বাবাটার? আম্মু বুঝতে পারছে না, আম্মু পচা।
ইরামের চোখ ছলছল করে উঠলো। ছটফট করতে থাকা ইজানকে বুকে চেপে রাখলো সে। দৃশ্যটা দেখে কেন যেন ভীষণ অশান্তি অনুভব করলো সাইবার। আমি জানি পোটলার কান্না কিভাবে থামাতে হয়, হঠাৎ করে বলেই দেয়ালে ঝুলন্ত টিভির রিমোট দিয়ে অন করলো সাইবার। ইরাম ড্যাব ড্যাব করে চেয়ে রইল। সাইবান তো তখনই মেঝের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছে। টিভির ভলিউম বাড়িয়ে সে একটা গান ছাড়লো, তারপর রিমোটটা ছুঁড়ে ফেলে 2 পা ছড়িয়ে দাঁড়ালো। ওয়াচ দিস পোটলা, দিলবার দিলবার। গানের তালে তালে কোমর দুলে সাইবান এমন অদ্ভুত অঙ্গভঙ্গি করে উঠল যে ইরামের হাসি চেপে দিতে মুখে হাত চাপতে হলো। অথচ অবিশ্বাস্য ব্যাপার, সাইবান নাচতে শুরু করার সঙ্গে সঙ্গে ইজানের কান্না থেমে গিয়েছে। নাক টেনে অস্ত্র সোজার চোখে সে একদৃষ্টে তাকিয়ে রইল। তার সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সাইবানের নাচ। अब तो होश ना खबर है ये कैसा असर है तुमसे मिलने के बाद दिलबर। সাইবানের কোমর দোলার নাচের তালে তালে আচমকা ইজান হাতে তালি মেরে বুঝে গেয়ে উঠল, আইয়া। ইরাম না পারতে হেসে ফেললো এবার। তার চোখের পানি হুট করে শুকিয়ে গিয়েছে। সাইবারের নাচের সাথে সাথে ইজানের সব ভুলে লাফিয়ে ওঠাটা তার মনে দাগ কেটে গিয়েছে। অজান্তেই সে জলজলে চোখে চেয়ে দেখলো সামনের মানুষটাকে। পাগলাটা একটা ছেলে, একদম লাগামহীন ঘোড়ার মতন, বেসারামের মতন কোমর দুলিয়ে যাচ্ছে। ভালোই দোয়াচ্ছে যদিও। ইরাম লজ্জা বোধ করলো। কি ভাবছে সে? তবে তার বিশ্বাস কোনো সন্দেহ রইল না। এই বিবাহিত জীবনটাকে যত কঠিন হবে বলে সে ভেবে এসেছে, ততটা কঠিন নাও হতে পারে। পরদিন সকাল, একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছে সাইমন। ফ্রেশ হয়ে জিম রুম থেকে 1 ঘন্টা ওয়ার্কআউট করে সাউন্ড রুমের কিছু যন্ত্রপাতি ঠিকঠাক করে এসেছে। বাড়ির সবাই এখনো ঘুমে, শুধু সুগন্ধা উঠেছে বোধ হয়। নিচতলায় কিচেন থেকে থালা বাসনের শব্দ শুনে বোঝা যাচ্ছে ঘেমে একাকার হয়ে গেছে সাইমন। বাথরুম থেকে সংক্ষিপ্ত একটা গোসল সেরে তোয়ালেতে মাথা মুছতে মুছতে যখন সে বেরোলো তখন ঘড়িতে সময় 1:30। তোয়ালেটা বারান্দায় ঝুলে সে যখন রুমের ভেতরে ফিরে এলো তখন ভীষণ অপ্রত্যাশিত একটা দৃশ্য তাকে স্বাগত জানালো। তার বিছানার উপর পরম শান্তিতে ঘুমিয়েছে ইরাম। রমণের বুকের সাথে ঘেঁষে গভীর ঘুমে আচ্ছন্ন ইজান। গতকাল প্রায় ভোরের দিকে ঘুমানোর সুযোগ হয়েছিল। সারাটা রাত থেকে থেকে জেগে উঠে মাকে জ্বালিয়েছে সে। সাইবান মরার মতো সোফায় পড়েছিল, বালিশ চাপা দিয়ে রেখেছে কানে। হাতে গোনে কিছু ঘন্টা হয়তো ঘুমিয়েছে, আবার 7টার আগে উঠে পড়েছে। গভীর দৃষ্টিতে দেখল সে বিছানায় থাকা মা সন্তান উভয়ের উপর সকালের স্নিগ্ধ আলোক রশ্মি প্রতিফলিত হয়ে একটা স্বর্গীয় ভাব সৃষ্টি করেছে। সাইবার নিষ্পলক চেয়ে রইল কতক্ষণ যাবৎ, নিজেও বলতে পারবে না। তার ভাবতেও অবাক লাগছে, বিছানায় শুয়ে থাকা রমণী এবং ছোট্ট নাজুক প্রাণটি এখন তারই পরিবারের অংশ। পায়ে পায়ে বিছানার কাছে গেল সাইমন। গতকালের ক্লান্তি তাকে ঘুমাতে দেয়নি। অপরদিকে ইরামকে জড়িয়ে রেখেছে গভীর ঘুমের চাদরে। অজান্তে হাঁটু মুড়ে বিছানার পাশে কার্পেটের উপর বসে পড়ল সে। ইরামের একটা হাত লম্বা করে রাখা, অপর হাতটা ইজানের শরীরের উপর। 2 হাতেই টকটকে মেহেদি। সে মেহেদি দেখে কিছু একটা মাথায় এলো সাইবানের। ঝুঁকে এলো সে, লম্বা করে রাখা হাতটার উপর ঝুঁকে অতি মনোযোগ দিয়ে দেখলো সে। সিম্পল অথচ বেশ সুন্দর কারুকার্য, জলজলে করেছে যেন রত্নের মতন। হৃদস্পন্দন বেড়ে গেল সাইবানের। হন্যে হয়ে সে খুঁজে বেড়ালো, কোথায় কোথায় আছে, আছে কি নেই। অবশেষে সাইবানের খোঁজ থামলো, দৃষ্টি প্রসারিত হলো। সঙ্গে ঠোঁটে ফুটলো এক পরিতৃপ্ত মায়াবী হাসি। গচা, বিড়বিড় করলো সে আপন মনে। ইরামের হাতের মধ্যমা এবং অনামিকা আঙুলের ঠিক মাঝখানে চাপা জায়গাটায় পেঁচানো অক্ষরে লেখা, আমার আলাদিন। ফিসফিস করে উচ্চারণ করলো সাইমন। জানে না কেমন অনুভূতি হলো বুকের ভেতর। নিষ্পলক চেয়ে রইল এক নাগারে সে। ইচ্ছা হচ্ছে না দৃষ্টি ফিরিয়ে নিতে। ইরামের প্রশান্তিতে ছাওয়া ঘুমন্ত মুখটা দেখলো সে অত্যন্ত আবেগ নিয়ে। তারপর আবারও দেখলো আঙুলের ফাঁকে লুকিয়ে রাখা নামটাকে। নিজের ফোন বের করে নিঃশব্দে বেশ কয়েকটা ছবি তুলে নিল সাইমন। কেন সে নিজেও জানে না। ফোন রেখে সে ঝুঁকে এলো, সাবধানে আঙুলে ছুঁয়ে দিল মেহেদির রঙে রেগে থাকা আঙুলটাকে। ইরাম সামান্য নড়ে চড়ে উঠতে জমে গেল সে। অথচ রমণীর ঘুম ভাঙল না। শুধু ছেলেকে ঘুমের ঘোরে নিজের আরো খানিকটা কাছে টেনে পুনরায় নিদ্রায় নিমজ্জিত হলো সে। বুকের ভেতরে আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়লো সাইমন। অতি সাবধানে নিজের নাম লেখা ইরামের আঙুলটা তুলে নিল সে। কি হলো সে বলতে পারবে না। ঝুঁকে গেল সেই নরম আঙুলের ডগায়, আলতো করে স্পর্শ করলো নিজের ঠোঁট। অতি ক্ষীণ এক মুহূর্তের আলতো ছোঁয়া। চোখ বুঝে নিল সাইমন, আর মনে ফিসফিস করলো, আপনারা আলাদিন। রাস্তার মোড়ের টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে ওই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সে স্কুল জীবন থেকেই অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরো বেশ কত সঙ্গী জুটিয়েছে। ভালোই লাগে মিরাজের। তরুণ ছেলেপেলেদের গাল গল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমল বদলে যাচ্ছে।
অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানদার তাদের হয়েছে। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবোচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত 1 কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না? পান চিবোতে চিবোতে জিজ্ঞেস করলো আফনান। থু করে পিক ফেললো একপাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলায় থাকার সময় বস। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসি হাসি শুরু করলো উভয়। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডাইপার চেঞ্জ করছে মনে হয়। কার ডাইপার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলে কণ্ঠস্বর প্রশ্ন করলো। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালিককে হায় হায় চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়াল এক রূপবতী। লাস্যময় শরীরে জড়ানো টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরের অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাজ সমান। টানা টানা আইলাইনার দেওয়া, চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফটার নীরব একে অপরের সঙ্গে ঘেঁষে ঘেঁষে করে বসলো। উভয় বিব্রত এবং অপ্রস্তুত। নীরব এসে অনুরাগে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্ধে একটু দৃষ্টিতে বন্ধুদের দেখলো, তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়লো। এই তো আজ সকালেই পৌঁছালাম, অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানেন তাই। বিকেলে জিমে গিয়েছি, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরলো। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতো ছুঁয়ে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, ইয়ে মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকে সাইবারের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল। সরকার অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শুজ, ভারী কেটসের মতন কালো জুতোর নিচে দুজোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল। মিরাজ মামা, 1 কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুড়ে ধরতে ধরতে সাইবান প্রশ্ন করলো, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করে যায়। সাইবারকে দেখে বিরাট হেসে কোনো প্রকার ফণিতা ছাড়াই নিজের দুবাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেল তিতলি। তোদের ছাড়া আমার কবে বা কি ভালো লেগেছে মেরে জিনি। সাইবার হালকা হাসলো। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেললো। ও, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি। চটাস করে সাইবারের বাহুতে খুশি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করলো সাইবার। আর চোখের সামনে তাকাতেই দেখলো নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারলো না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা, কি একবার বলবে তো আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইলো সে। ততক্ষণে সবাই চা এসে গিয়েছে। নিজের গ্রিন টির কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের 5ম সদস্য। একমাত্র মেয়ে হয় তার আলাদা একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পরে নিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই 1 মাসে কি কি মিস করলাম? আফটার নীরব অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাই করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই। সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথে লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে।
কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবারের উড়োতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনি, তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেকদিন করে না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাবো। সাইমন পা নেমে সোজা হয়ে বসলো। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনই দেরি করে বাসায় গেলে মম আমার পা কুচি কুচি করে চিকেন ফিট সুপে ঠেলে দেবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলেছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবারের জবাব তাকে জমিয়ে দিল। মুখটা মি হাসি মাখা ঠোঁটে তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ মজা করিস না, তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস তাই না? প্র্যাঙ্ক করছিস, আমি কিন্তু বুঝে ফেলেছি। এবার বলদ হব না, হব না। আঙুল নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তে আন্দাজ করতে পারলো কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায় জানালো, তিতলি আম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জল জলে নয়নজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লিপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সবকিছু এতটা তাড়াহুড়া হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলিবাগী বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানে মিরাজ অব্দি নিজের কাজ বাদ দিয়ে হা করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপতন নীরবতায়। তারপর তিতলির কাট কাট কণ্ঠে ধ্বনিত হলো, ওরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালাতো। স্টপ এই জেনি, থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের কোনোদিন। শটান হয়ে দাঁড়িয়ে পড়লো তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করে মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে, পেছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরলো। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো সব তোর। ইউ নো ইট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুত গতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোণায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইমন আহমকের মতন নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁদ তুলল। যাক বাবা, এ আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুরসিং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পেছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবার। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দুহাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুই তো তাল দিয়েছিস মাঝখানে, এখনো তো নিষ্পাপ ছাড়ছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইমন খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরো কর সিচুয়েশনশিপ, সামনে নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফটার বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। অ্যাজ ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনেই চলে গেছে, আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফের মুখে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার।